উইকেন্ড ট্রিপে দুদিনের ছুটিতে কলকাতার কাছাকাছি কম খরচায় ঘুরতে যাওয়ার জন্য একটা ভালো জায়গার সন্ধান করছো। এই ভিডিওতে তোমাদের জন্য এমনই এক সুন্দর জায়গার সন্ধান থাকছে। এখানকার ঘন সবুজ পাহাড়, মনোমুগ্ধকর জলপ্রপাতের তীব্রতা, নীল জলের লেক, অতি প্রাচীন এক শক্তিপীঠ, ছবির মতো সুন্দর যাত্রাপথ, আকর্ষণীয় ওয়াটার অ্যাক্টিভিটি, সর্বোপরি অপার প্রাকৃতিক সৌন্দর্য তোমার এই ভ্রমণকে অবিস্মরণীয় করে রাখবে, এটুকু আমি কথা দিতে পারি। বর্ষার আগমন হলো পুনর্জীবন এবং নতুন শুরুর সময়। এই বর্ষা বোধহয় প্রাকৃতিক সৌন্দর্যকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। তুমি যদি প্রকৃতিপ্রেমী হয়ে থাকো আর এই বর্ষার সময়টাকে আরো রোমাঞ্চকর করতে চাও, তাহলে সামনের ছুটিতেই ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ো এক রাত দুদিনের এই ছোট্ট ট্রিপটা করার জন্য। কলকাতা থেকে এখানে আসতে বেশি সময় কিন্তু লাগে না। রাতের ট্রেনে উঠে ভোরবেলাতেই তোমরা এখানে পৌঁছে যাবে। আমি এখন রয়েছি ভারতবর্ষের জলপ্রপাতের শহরে। এখানে তোমরা সাইট সিইংয়ে কি দেখবে, এই ট্রিপটা তোমরা কিভাবে প্ল্যান করবে, কোথা থেকে গাড়ি বুক করবে, এই ট্রিপটা করতে তোমাদের কত কেমন কি খরচ হতে পারে, কোথায় হোটেল নিলে সস্তায় ভালো হোটেল পাবে, এই সমস্ত কিছু ডিটেলস রইল আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সায়ন্তনী, এক্সপ্লোর উইথ সায়ন্তনীর নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আই হোপ তোমরা সকলে ভীষণ ভালো আছো, আর আমিও কিন্তু জাস্ট ফাটাফাটি আছি। আচ্ছা, তুমি কি এক রাত দুদিনের একটা ছোট্ট ছুটিতে ঘুরতে যাওয়ার জন্য একটা সুন্দর জায়গার সন্ধান করছো? তাহলে এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র তোমারই জন্য। এই মাত্র এক রাত দুদিনের ছুটিতেই আমরা দেখে নেব মন পাগল করে দেওয়া পাঁচটা ঝর্ণা, জঙ্গল, পাহাড়, ড্যাম, সঙ্গে আরো অনেক কিছু। তাহলে চলো একদম কথা না বাড়িয়ে প্রথম থেকে আজকের ভিডিও আমরা শুরু করি। বাজছে এখন রাত 9টার মতো। আমরা এসে উপস্থিত হয়েছি হাওড়া স্টেশনের 22 নাম্বার প্ল্যাটফর্মে। হাওড়া থেকে 18615 ক্রিয়াযোগা এক্সপ্রেসে করে রওনা দিলাম রাঁচির উদ্দেশ্যে। এই ট্রেনটার হাওড়া থেকে ছাড়ার সময় হচ্ছে রাত 9টা বেজে 10 মিনিটে, আর রাঁচিতে ঢোকার সময় হচ্ছে কাল ভোর 5টা বেজে 40 মিনিটে। আজ আমরা টোটাল কভার করব ওই 416 কিলোমিটারের মতো পথ। এই ট্রেনে রয়েছে একটা ফার্স্ট এসি, দুটো সেকেন্ড এসি, 5টা থার্ড এসি, 7টা স্লিপার কোচ এবং দুটো জেনারেল কোচ। আমি আজ জার্নি করছি এই ট্রেনে স্লিপার কোচে। মাথা পিছু ভাড়া লাগছে 260 টাকা করে। আমাদের ট্রেন প্রথম দাঁড়িয়েছে মেছেদা আর এখন দাঁড়িয়েছে খড়গপুরে। এরপর ঝাড়গ্রাম, ঘাটশিলা, টাটানগর, চান্ডিল, মুড়ি জাংশন হয়ে ট্রেন এগিয়ে যাবে রাঁচির দিকে। যাই হোক, এবার ঘুমিয়ে পড়বো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং এভরিওয়ান। একদম ভোর ঘুম থেকে উঠে পড়েছি। ট্রেনের জানলাটা খুলেই দেখলাম এই রকম সুন্দর প্রকৃতি চোখের সামনে ধরা দিচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা রাঁচিতে পৌঁছে যাব। কলকাতা থেকে রাঁচিতে আসার বেশ অনেকগুলো ট্রেন রয়েছে, কিন্তু আমরা যারা রাঁচিতে ঘুরতে আসছি তাদের জন্য এই ট্রেনটা করে আসাই সবচেয়ে ভালো। নির্ধারিত সময়ের থেকে সামান্য লেটে একদম ভোর আমরা রাঁচিতে পৌঁছে গেছি। রাঁচি স্টেশন বেশ জমজমাট। স্টেশনের বাইরে এলেই তোমরা অটো এবং গাড়ির একটা বিশাল বড় স্ট্যান্ড দেখতে পাবে। তবে আজকের গাড়ি আমার আগে থেকেই বুকিং করা ছিল। আমি সেই গাড়িতে এখন উঠে পড়েছি এবং রওনা দিয়ে দিয়েছি আজকের প্রথম গন্তব্যের উদ্দেশ্যে। Tall buildings as the chemicals they take us higher.
আজ প্রথমেই চলে এলাম রাঁচির সূর্য মন্দির দর্শন করতে। রাঁচি শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে রয়েছে এই সূর্য মন্দির। অসাধারণ সুন্দর এই মন্দিরটি বিশাল রথের আকারে নির্মিত, যার সুন্দর নকশায় রয়েছে 18টি চাকা এবং 7টি প্রাকৃতিক ঘোড়া। এই মন্দিরটি সূর্য দেবতাকে উৎসর্গিত। তবে সূর্য দেবতা ছাড়াও শিব, পার্বতী, গণেশ, বজরংবলী সহ বেশ কিছু দেবদেবী রয়েছেন। এই মন্দিরটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল 1991 সালে। এরপর 1994 সালের 10ই জুলাই শ্রী বামদেবজি মহারাজ এই মন্দিরটির প্রাণ প্রতিষ্ঠার দায়িত্ব গ্রহণ করেন। দারুণ সুন্দর মন্দিরটা। সকাল সকাল ভগবানকে দর্শন করেই আজকের যাত্রা আমরা শুরু করলাম। এরপর রাস্তার ধারের একটা দোকান থেকে ধোসা এবং জিলিপি দিয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়ে রওনা দিলাম দশম ফলসের উদ্দেশ্যে। সূর্য মন্দির থেকে দশম ফলসে পৌঁছতে সময় লাগবে ওই 28 থেকে 30 মিনিটের মতো। দশম ফলসে যেতে পার পার্সন কোনো টিকিট লাগে না, কিন্তু গাড়ির একটা পার্কিং চার্জ লাগে। গাড়ির পার্কিং চার্জ হলো 50 টাকা। আমার সাথে আমার ড্রাইভার দাদার আগেই কথা হয়ে গিয়েছিল যে পার্কিং চার্জগুলো উনিই দেবেন। রাঁচির জলপ্রপাতগুলির মধ্যে অন্যতম সুন্দর জলপ্রপাত হলো এই দশম ফলস। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ফার্স্ট ভিউ পয়েন্টে। এখান থেকে ফলসটা কতটা সুন্দর লাগছে দেখো। বর্ষাকালেই আসতে হবে। প্রায় 144 ফুট উপর থেকে জল নিচে আসতে পড়ছে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. এই দশম ফলস সুবর্ণরেখা নদীর উপনদী কাঞ্চি নদীর ওপর প্রাকৃতিক একটি জলপ্রপাত। 44 মিটার বা 144 ফুট ওপর থেকে জল আছড়ে পড়ছে। বর্ষায় ওয়াটারফলসটা পুরো ফুলে ফেঁপে উঠেছে, আর ওয়াটারফলসের জলের আওয়াজ পুরো জায়গা জুড়ে প্রতিধ্বনিত হচ্ছে। এই ওয়াটারফলসটায় নামার জন্য যে সিঁড়ি রয়েছে সেটা খুব সুন্দর রেলিং দিয়ে বাঁধানো, যার ফলে নামতে উঠতে কোনো অসুবিধে হওয়ার কথা নয়। সিঁড়ির বিভিন্ন স্তরে বেশ কয়েকটা ভিউ পয়েন্ট করা রয়েছে, আর প্রতিটা ভিউ পয়েন্ট থেকেই ওয়াটারফলসের দারুণ সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। আমরা যাচ্ছি সীতা ফলস দেখতে। এইরকম লম্বা সিঁড়ি রয়েছে, কিন্তু সিঁড়ির যে স্টেপগুলো রয়েছে একদম ছোট ছোট, নামতে মনে হয় কোনো কষ্ট হবে না। যাই হোক, আগে নাবি, নেবে অভিজ্ঞতাটুকু তোমাদের সাথে শেয়ার করছি।
চলে এসেছি সীতা ফলসের একদম সামনে। এখানে আসার জন্য প্রায় 200টা মতো সিঁড়ি নামতে হলো, তবে সিঁড়ির স্টেপগুলো একদমই ছোট ছোট, যার ফলে নামতে একদমই কষ্ট হলো না। আর আসার রাস্তাটাও ভীষণ সুন্দর, দুপাশে জঙ্গলের মধ্যে দিয়ে সুন্দর সিঁড়ি করা আছে। সারান্দা বনাঞ্চলের মধ্যে একটি অত্যন্ত সুন্দর জলপ্রপাত হলো এই সীতা ফলস। বিশ্বাস করা হয় ভগবান রামচন্দ্রের স্ত্রী সীতামার নির্বাসনের সময় এখানে বেশ কিছু সময় কাটিয়েছিলেন, তার নাম অনুসারে এই ফলসের নাম হয়েছে সীতা ফলস। এই জলপ্রপাতটি সুবর্ণরেখা নদীর উপনদী রাধু নদী থেকে উৎপন্ন হয়েছে। প্রায় 144 ফুট ওপর থেকে জল নিচে আছড়ে পড়ছে। এরপর আমরা রওনা দিলাম জোনা ফলস দেখার উদ্দেশ্যে। সীতা ফলস এবং জোনা ফলস দুটোতেই প্রবেশ করতে গেলে পার পার্সন 10 টাকা করে টিকিট লাগে। এই হলো জোনা ফলসের নামার সিঁড়ি, কিন্তু আমরা এখন এই সিঁড়ি দিয়ে নামবো না। এই সিঁড়ির উল্টো দিক থেকে 2 মিনিট মতো হেঁটে এসেই আমি এক ভয়ঙ্কর সুন্দর দৃশ্য দেখতে পেলাম। যেদিকে তাকাচ্ছি সেদিকেই এত সবুজ, সত্যি মন প্রাণ সব জুড়িয়ে যায়। এই জোনা ফলসে নামার জন্য আনুমানিক 350 থেকে 400টার মতো সিঁড়ি রয়েছে, তবে সিঁড়ির স্টেপগুলো দেখো একদম ছোট ছোট। দাঁড়িয়ে রয়েছি জোনা ফলসের সামনে, আর জোনা ফলসের কি ভয়ঙ্কর রূপ তোমরা খালি একবার দেখো, অসাধারণ সুন্দর লাগছে। যারা 1 বা 2 দিনের ট্রিপে কোথাও বর্ষায় ঘুরতে যেতে চাইছো তাদের জন্য আমি বলবো রাঁচি বেস্ট। রাঁচি শহর থেকে এই জোনহা ফলস প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত। স্থানীয়ভাবে এটি গৌতম ধারা জলপ্রপাত নামেও পরিচিত। বিশ্বাস করা হয় এখানে গৌতম বুদ্ধ এসেছিলেন। প্রায় 43 মিটার ওপর থেকে এই জলপ্রপাতের জল নিচে আছড়ে পড়ছে। প্রতিটা ওয়াটারফলসে প্রবেশের টাইমটা এবার একটু তোমাদের বলে দিই, সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত। এরপর আমরা রওনা দিলাম হুন্ড্রু ফলস বা হুড্রু ফলস দেখার উদ্দেশ্যে। রাস্তাঘাট এবং চারপাশের প্রকৃতি এতটাই সুন্দর, তুমি এই জার্নিটাতে 1 মিনিটের জন্য বোর ফিল করবে না। প্রকৃতি তোমাকে প্রতি মুহূর্তে মুগ্ধ করবে। যা দেখলাম সীতা ফলস বাদে প্রত্যেকটা ফলসের বাইরেই কিন্তু ছোটখাটো খাবার দাবারের দোকান রয়েছে, যেখানে তোমরা ভেজ থালি, এগ থালি, দেশি চিকেন, ম্যাগি, চা, কেক, চিপস এই জাতীয় খাবার দাবার পেয়ে যাবে। রাঁচি শহর থেকে প্রায় 45 কিলোমিটার দূরে রয়েছে এই হুন্ড্রু ফলস। এই হুন্ড্রু ফলসের কাছে পৌঁছানোর জন্য রয়েছে 745টা সিঁড়ি, তবে সিঁড়ির স্টেপগুলো খুবই ছোট ছোট এবং সিঁড়ির পাশে সুন্দর বসার জায়গাও রয়েছে। যাওয়ার পথটা কিন্তু খুবই রোমাঞ্চকর। এই জলপ্রপাতটি হলো ভারতবর্ষের 34তম সর্বোচ্চ জলপ্রপাত, আর এটি ঝাড়খণ্ড রাজ্যের উচ্চতম জলপ্রপাত।
কয়েকদিনের টানা বৃষ্টিতে হুন্ড্রু ফলসের এই ভয়ঙ্কর রূপ, জলের রেণু বাতাসে ভেসে ভেসে পুরো এলাকাটায় একটা ধোঁয়াশাচ্ছন্ন পরিবেশের সৃষ্টি করেছে। প্রায় 322 ফুট ওপর থেকে সুবর্ণরেখা নদীর জল নিচে আছড়ে পড়ছে। এখানে নামার সময় সঙ্গে অবশ্যই একটা ছোট জলের বোতল ক্যারি করবে। এখানে তোমরা স্থানীয় মানুষের হাতে তৈরি নানান ধরনের ঘর সাজানোর জিনিসপত্রের দোকান পেয়ে যাবে। এরপর আমাদের ড্রাইভার দাদা পাশেই একটা ব্রিজের ওপর নিয়ে এলো। এখান থেকে ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। পাশাপাশি দুটো নদী বয়ে চলেছে, একটি হলো সুবর্ণরেখা নদী, আরেকটি হলো স্থানীয় গ্রামের মধ্যে দিয়ে বয়ে আসা কোনো এক নাম না জানা নদী। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young. এই রাস্তাটা দেখো, পুরো ছবির মতো সুন্দর। আমি আমার প্রত্যেকজন দর্শক বন্ধুকে ভীষণ আপন মনে করি, তাই তোমাদের সঙ্গে এখন একটা ছোট্ট উপলব্ধি বা অভিজ্ঞতা যাই বলো না কেন সেটা শেয়ার করব। হুন্ড্রু ফলস দেখার আগে যে 3টে ফলস আমরা দেখেছি, ওই 3টে ফলসের নামতে বা উঠতে আমার কোনো রকম কষ্ট হয়নি। 745টা সিঁড়ি ভেঙে হুন্ড্রু ফলসে নামতেও কিন্তু খুব একটা অসুবিধে হয়নি, বাট উঠতে কিন্তু অনেকটাই কষ্ট হয়েছে। তাই সবাইকে অনুরোধ করব হুন্ড্রু ফলসের ক্ষেত্রে শরীর বুঝে নামার সিদ্ধান্ত নেবে। আমরা এখন চলে এসেছি গেতালসুদ ড্যামের কাছে। এই মুহূর্তে ড্যামের জল ছাড়া হয়েছে, কি সুন্দর লাগছে দেখো। ছোটনাগপুর মালভূমির উত্তর পূর্ব দিকে এই ড্যাম অবস্থিত। সুবর্ণরেখা নদীর ওপর নির্মিত এই ড্যাম। এই গেতালসুদ ড্যাম রাঁচি শহর থেকে 35 কিলোমিটার, রামগড় থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত। চারপাশের পরিবেশ অত্যন্ত মনোরম। 1971 সালে রাঁচি শহরের মানুষের পানীয় জলের চাহিদা মেটানোর জন্য কৃষিকাজ এবং শিল্পের প্রয়োজনে এই বাঁধটি নির্মিত হয়েছিল। রাঁচির স্থানীয় মানুষজনের কাছে এটি এক অত্যন্ত প্রিয় ঘোরার এবং পিকনিক করার জায়গা। এরপর আমরা রাঁচি স্টেশনের দিকে যাওয়ার পথ ধরলাম, কারণ আজকে আমরা যে হোটেলটা নেব সেটা রাঁচি স্টেশনের কাছাকাছি। বলে রাখি, রাঁচি স্টেশনের 200-250 মিটারের মধ্যেই তোমরা প্রচুর হোটেল পেয়ে যাবে। আজকে হোটেল আমি আগে থেকে বুকিং করে আসিনি, এখন ফিরে 2-3টে মতো হোটেল দেখলাম, দেখে আমার এই হোটেলটা বেশ ভালো লাগলো এবং এটাই বুকিং করে নিলাম। তোমরা এখানে এসি নন এসি দু ধরনের রুমই পেয়ে যাবে, তবে আমি এনাদের থেকে নন এসি রুম বুকিং করেছি। এই রুমটার ভাড়া পড়ছে পার নাইট 1500 টাকা করে। রুমটি বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুমে প্রয়োজনীয় সবকিছুই দেয়া আছে। এই মুহূর্তে রাঁচির ওয়েদার খুবই মনোরম, খুব একটা গরম নেই, ওই জন্য আমি এসি রুম বুকিং করিনি। রাঁচির প্রত্যেকটা হোটেলেই দেখলাম একই নিয়ম, তুমি যখন চেক ইন করবে পরের দিন সেই সময়টা পর্যন্তই 24 ঘন্টা ক্যালকুলেট হবে। যেমন ধরো আমি আজ রাত 8টায় চেক ইন করেছি, আমার চেক আউট করার সময় হলো কাল রাত 8টা। যাই হোক, এবার ফ্রেশ হয়ে ডিনার করে ঘুমিয়ে পড়বো। দেখা হচ্ছে কাল সকালবেলায়। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এবং বেরিয়েও পড়েছি আজকের সাইট সিইং এর উদ্দেশ্যে। আজ আমরা প্রথমেই যাব রাজরাপ্পা মন্দিরে। রাঁচি শহর থেকে রাজরাপ্পা মন্দিরের ডিস্টেন্স হলো প্রায়
65.8 কিলোমিটারের মতো। তার আগে দাঁড়ালাম রাস্তার ধারে একটা ছোট্ট দোকান থেকে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নেওয়ার জন্য। অনেক রকম অপশন থাকলেও আমি এক প্লেট ইডলি দিয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম। এক প্লেট ইডলির দাম পড়েছে মাত্র 30 টাকা। আজকে রাঁচিতে আমার দ্বিতীয় দিন। আজকে প্রথমেই যাচ্ছি রাজরাপ্পা মন্দিরে। যাওয়ার পথে একটা সুন্দর ভিউ পয়েন্টে দাঁড়ালাম, আর এখান থেকে ভিউটা যে কতটা সুন্দর সেটা তোমাদের দেখাচ্ছি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild, never sleep. এরপর চলে এলাম অত্যন্ত জাগ্রত রাজরাপ্পা মন্দিরে। ভারতের প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে এই রাজরাপ্পা মন্দির হলো একটি। মনে করা হয় এই মন্দিরটি 6000 বছরেরও বেশি পুরনো। ঝাড়খণ্ডের রামগড় জেলায় রয়েছে এই রাজরাপ্পা মন্দির। এখানে দেবী মহামায়া ছিন্নমস্তা রূপে বিরাজমান। 10 মহাবিদ্যার অন্যতম রূপ হলো ছিন্নমস্তা। ভারতবর্ষে মাত্র যে কটি মা ছিন্নমস্তার মন্দির রয়েছে তার মধ্যে এই রাজরাপ্পা মন্দির প্রধান সিদ্ধপীঠ হিসেবে খ্যাত। সারা বছরই এই মন্দিরে মায়ের ভক্তদের ভিড় থাকে, কিন্তু এখন যেহেতু শ্রাবণ মাস হাজার হাজার পুণ্যার্থী ভিড় জমিয়েছে একটিবার মাকে দর্শন করবে বলে। দেখতে ভয়ঙ্করী হলেও মায়ের সবচেয়ে দয়াময়ী রূপ হলো ছিন্নমস্তা। একদা ডাকিনী যোগিনী সহ এক সরোবরে স্নানরত ছিলেন দেবী। সেই সময় ডাকিনী এবং যোগিনীর খুব খিদে পায়। খিদের যন্ত্রণায় তারা কান্নাকাটি শুরু করে দেন। সেই সময় কোথাও খাবার না পেয়ে মায়ের হৃদয় খুবই ব্যথিত হয়। সেই সময় কোনো উপায় না দেখে মা নিজেই নখ দিয়ে নিজের গলা চিরে নিজের মুন্ডু বাম হস্তে ধারণ করেন। গলা দিয়ে 3টি রক্তধারার একটি ডাকিনী, একটি যোগিনী এবং একটি মায়ের নিজ মুখমণ্ডলে প্রবেশ করে। মা কাম ও রতির ওপর দণ্ডায়মান। মায়ের এই রূপটি ভয়ের পরিবর্তে সন্তানের প্রতি ভালোবাসা, এই রূপটি প্রকাশিত হয়। আজ আমি খুব ভালো করে মাকে দর্শন করতে পেরেছি। মা এখানে দয়াময়ী। মা কাম এবং লালসাকে সংযম করে। এই রাজরাপ্পা মন্দির দামোদর এবং ভৈরবী নদীর সঙ্গমস্থলে অবস্থিত। মন্দিরের গর্ভগৃহে মাকে দেখে যতটা মনে হলো মায়ের মূর্তিটা কোষ্ঠী পাথরের। মন্দির সংলগ্ন এলাকায় পুজোর সামগ্রী সহ বিভিন্ন জিনিসপত্রের দোকান তোমরা পেয়ে যাবে। তোমরা চাইলে এখান থেকে পুজোর সামগ্রী কিনে মাকে পুজো দিতে পারো। এরপর আমরা পালানি ওয়াটারফলস দেখার জন্য রওনা দিয়ে দিলাম। রাস্তার ধারে দেখলাম এরকম প্রচুর ভুট্টা বিক্রি হচ্ছে। মজার ব্যাপার হলো এখানে 1 কেজি ভুট্টার দাম হলো মাত্র 20 টাকা, আর ওনারা যদি তোমাকে একটা ভুট্টা পুড়িয়ে দেয় সেটার দাম হলো 15 টাকা। এখন আমরা যে বাঁধটি দেখছি এই বাঁধটির নাম হলো পত্রাতু বাঁধ। এই পত্রাতু বাঁধ রামগড়ের 30 কিলোমিটার পশ্চিমে
তাপবিদ্যুৎ কেন্দ্রে জল সরবরাহ করার জন্য নির্মিত হয়েছিল। এই বাঁধটি নলকর্ণী নদীর ওপর নির্মিত করা হয়েছে। আমাদের ভারতবর্ষের এই ঝাড়খণ্ড রাজ্য সত্যি খুব সুন্দর, যেটা এখানে এলে আপনি পরতে পরতে বুঝতে পারবেন। আর একটা কথা তোমাদের বলে রাখি, এখানে খাবার দাবারের দাম কিন্তু একদম ঠিকঠাক। 100 টাকায় তুমি ভেজ থালি পেয়ে যাবে, 140 টাকায় এগ থালি পেয়ে যাবে, 60 টাকায় তুমি ভেজ চাউমিন পেয়ে যাবে, 100 টাকায় চিকেন চাউমিন পেয়ে যাবে। এছাড়া এক প্লেট ইডলির দাম হলো 30 টাকা, একটা মশলা ধোসার দাম হলো 80 টাকা, এইরকম আর কি। চলো এবার আমরা দেখে নিই পালানি ওয়াটারফলস। এইরকম সুন্দর রাস্তা করা রয়েছে, আর এই রাস্তা ধরেই আমাদের এগিয়ে যেতে হবে। এখানে গাড়ির পার্কিং চার্জ হলো 50 টাকা, আর ওয়াটারফলসে প্রবেশের সময়সীমা হলো সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত। আচ্ছা, এইবার ঝটপট কমেন্ট করে ফেলো তো, এই যে 5টা ঝর্ণা তোমরা দেখলে, এর মধ্যে কোন ঝর্ণাটা তোমার সবচেয়ে ভালো লাগলো? এবার আমরা চলে এলাম আমাদের এই রাঁচি ট্রিপের অন্যতম আকর্ষণীয় জায়গা পত্রাতু লেক দেখার জন্য। এখানে প্রবেশের জন্য মাথাপিছু 20 টাকা দিয়ে একটা টিকিট করতে হয়। ঢুকেই তোমরা বিশাল বড় একটা চিলড্রেন পার্ক দেখতে পাবে। তোমাদের সঙ্গে যদি কচিকাচা থাকে, ওরা কিন্তু ভীষণ মজা পাবে। এখানে বিভিন্ন রকম মজাদার সব ওয়াটার অ্যাক্টিভিটির ব্যবস্থা রয়েছে। আমরা ঠিক করেছি আমরা স্পিড বোর্ডে উঠবো। একটা স্পিড বোর্ডের ভাড়া হলো 750 টাকা, টোটাল 6 জন উঠতে পারবে। আমরা শেয়ারে উঠবো, মাথা পিছু লাগবে 125 টাকা করে। এখান থেকে আমরা পত্রাতু ভ্যালি বা পত্রাতু উপত্যকা দেখার জন্য রওনা হয়ে গেলাম। জানি ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, কিন্তু আমি চেষ্টা করেছি একাধিক ভিডিও না বানিয়ে একটা ভিডিওর মধ্যেই রাঁচি ভ্রমণের অল ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করতে, যাতে তোমাদের মূল্যবান সময়টা নষ্ট না হয়। একটা ভিডিওর মধ্যেই অল ডিটেলস তোমরা পেয়ে যাও এবং সামনের ছুটিতেই রাঁচি ভ্রমণের প্ল্যানটা বানিয়ে ফেলতে পারো। পত্রাতু ভ্যালির এই নৈসর্গিক ভিউটা উপভোগ করে নাও। তারপর তোমাদের গাড়ি ভাড়া কত পড়লো এবং ড্রাইভার দাদার নাম্বারটা শেয়ার করে দেবো। আজ রাতেই আমরা কলকাতা ফিরে যাওয়ার ট্রেনে উঠে পড়ব। দুদিন রাঁচি আমি এই কৃষ্ণাদার সঙ্গেই ঘুরে দেখলাম। ভীষণ ভালো মানুষ
এবং হেল্পফুল। আমি ছোট গাড়ি অর্থাৎ 4 সিটার গাড়ি নিয়েছিলাম, দুদিনের ভাড়া পড়েছে 5,000 টাকা। তোমার আজকের এই ভিডিও দেখতে কেমন লাগলো অবশ্যই নিচে একটা মূল্যবান কমেন্ট করে জানিও। তুমি যদি আমার এই পরিবারের নতুন সদস্য হয়ে থাকো আর ভিডিওটা যদি তোমার কাছে হেল্পফুল মনে হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভিডিওটি একটা লাইক এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। তোমার সঙ্গে আমার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।